প্রিয় দর্শক, লেটস লিভ ফুটবলে স্বাগত জানাচ্ছি ঈশ্বর। বিশ্বকাপের একদম বিজনেস এন্ডে আমরা চলে এসেছি। সেমিফাইনাল লাইন আপ কমপ্লিট হয়ে গেছে। কাল রাতেই ফার্স্ট সেমিফাইনালে নামছে ফ্রান্স এবং স্পেন, এবং সেকেন্ড সেমিফাইনালে পরের রাতে ইংল্যান্ড ভার্সাস আর্জেন্টিনা। র্যাঙ্কিং এর প্রথম চারটি দল, ফিফা র্যাঙ্কিং এর 1, 2, 3, 4 নাম্বার দলই এবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে এসেছে। এবং বিশ্বকাপের চারটি সেরা দল বললে হয়তো এই চারটা দলের কথাই আসবে। আর্জেন্টিনাকে সেরা দল বলা যাবে কিনা সেটা নিয়ে অনেকে ডাউট করতে পারেন। যাই হোক, র্যাঙ্কিংয়ে এই চারটাই সেরা দল। আর 4 সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে নিয়ে সেমিফাইনাল লাইন আপ, সেটাও 1990 সালের পর প্রথম। 1990 বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা, ইটালি, ইংল্যান্ড এবং জার্মানি, তখনকার পশ্চিম জার্মানি। চারটা টিভি এর আগে বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এরপর থেকে 94 থেকে শুরু করে প্রতি বিশ্বকাপেই 2022 পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই একটি করে অন্তত টিম ছিল যারা আগে কখনো বিশ্বকাপ জেতেনি। বিশ্বকাপের দুটো সেমিফাইনাল দুটো কন্ট্রাস্টিং বলাই যায়। এক নম্বরে হচ্ছে ফ্রান্স ভার্সাস স্পেন। দুটো দল মোটামুটি তারা ডমিনেট করেই এই পর্যায় পর্যন্ত এসেছে। আর অন্যদিকে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, তারা দুটো দলই নকআউট স্টেজে নিজেদেরকে অ্যাডভার্স সিচুয়েশনে পড়েছিল এবং সেখান থেকে তারা কামব্যাক করে উতরে তারপর এই সিচুয়েশনে এসেছে। যখন র্যাঙ্কিং আসে শীর্ষ চারটি দল খেলে, যদিও ফ্রান্স এবং স্পেন প্রি টুর্নামেন্ট ফেভারিটস এবং ব্র্যাকেটের এই সাইডে তারা এই এনকাউন্টারটা অবভিয়াস একটা আউটকামই ছিল। তারপরও এই চারটা দলের মধ্যে আপনি এখন ক্লিয়ার ফেভারিট কাকে বলবেন এটা নিয়ে অবশ্য ডাউট থাকতেই পারে। যদিও সবাই বেশিরভাগ পান্ডিটসই এখন ফ্রান্সকে এগিয়ে রাখছেন বিকজ অফ দেয়ার প্রোগ্রেশন ইন দিস টুর্নামেন্ট। ওরা যেভাবে এসেছে সেটাই তাদেরকে সেরা বানিয়েছে। মজার একটা কথা বলি, আমি বিশ্বকাপের আগে দুটো সিমুলেশন করেছিলাম। একটা সিমুলেশনে আমি ভেবেছিলাম যে ফ্রান্স তাদের গ্রুপ ম্যাচে প্রথম দুটো গ্রুপ ম্যাচ তারা ইজিলি জিতে নকআউটটা সার্টেন করে নেবে এবং থার্ড ম্যাচে হয়তো তারা সেকেন্ড স্ট্রিং খেলাবে, যার কারণে নরওয়ের কাছে তারা হেরে যেতে পারে। হেরে গেলে তারা গ্রুপের রানার্স আপ হবে। আর আরেকটা সিমুলেশনে দেখেছিলাম তারা যথারীতি গ্রুপ চ্যাম্পিয়নই হবে। তো যে সিমুলেশনে গ্রুপের রানার্স আপ ছিল সেই সিমুলেশনে ফ্রান্স কিন্তু চলে আসতো আর্জেন্টিনা ব্রাজিল এই সাইডের ব্র্যাকেটে, এবং সেখান থেকে তারা ফাইনালে যেত সবাইকে হারিয়ে। মানে ওখানে ফ্রান্সকে আটকানোর মতো কোনো টিম আমি দেখিনি। আর এই সাইড থেকে জার্মানি কোয়াইট ইজি প্যাসেজ আপ টু সেমিফাইনাল, এবং সেখানে স্পেনের সাথে। এবং আমার ধারণা ছিল সেমিফাইনালে যদি জার্মানি স্পেনকে বা ফ্রান্সকে পায় সেক্ষেত্রে দে উইল বি ফেভারিটস। তো যাই হোক, সেটা হয়নি। ফ্রান্স, যেটা ভেবেছিলাম ফ্রান্স সেকেন্ড স্ট্রিং টিম নামাবেন, উল্টোটা হয়েছে। ফ্রান্স তাদের মেইন লাইন আপে খেলিয়েছে নরওয়ের এগেনস্টে গ্রুপের লাস্ট ম্যাচে। নরওয়ে বরং তাদের পুরো লাইন আপই চেঞ্জ করে ফেলেছিল। যথারীতি ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে এবং এই ব্র্যাকেটে এসেছে। এই ব্র্যাকেটে ফ্রান্স এবং স্পেন, এটা অবভিয়াস আউটকাম ছিল আমার সিমুলেশনেও, সেকেন্ড সিমুলেশন যেটা। এবং সেখান থেকে আমি স্পেনকে এগিয়ে দিয়েছিলাম এবং আমার রাইট সাইড ব্র্যাকেটে ইংল্যান্ড ওখানে আসতো। আর আমি আসলে রেখেছিলাম পর্তুগালকে, আর্জেন্টিনাকে সেখানে রাখিনি। আর্জেন্টিনাকে না রাখার কারণ ছিল, নিজে আর্জেন্টিনা সাপোর্টার হয়েও আর্জেন্টিনাকে সেখানে রাখিনি। সাপোর্টার হিসাবে আমার যেমন মনে হয়েছিল যে আর্জেন্টিনা গতবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবার নির্ভর হয়ে খেলা দেখবো, জিতলে খুবই খুশি, না জিতলে নাই। আর্জেন্টিনা দলকেও মনে করেছিলাম দে মাইট হ্যাভ নট
এনাফ ফায়ার ইন দেয়ার বেলি। কিন্তু বিশ্বকাপটা আসলে বদলে দিয়েছে, মানে আমার চিন্তা ভাবনা পুরোপুরি মানে ভুল প্রমাণ করেছে। আর্জেন্টিনা দে হ্যাভ এনাফ ফায়ার ইন দ্য বেলি, এবং সবচেয়ে বেশি ফায়ার ইন দ্য বেলি মেসি যে এই বিশ্বকাপটা কতটা আহ, মানে মনে হচ্ছে বিশ্বকাপের জন্য তিনি মানে লাস্ট বিশ্বকাপটাই যে তারা জিতেছে, তাদের সেখান থেকে তাদের কোনো স্যাটিসফ্যাকশন আসলে ধরা পড়ছে না। সো সেটার কারণেই আর্জেন্টিনা এই সেমিফাইনাল লাইন আপে এসেছে। যাই হোক, আমার সিমুলেশনে ফাইনালিস্ট সেটা প্রোগ্রামের শেষে বলছি। যাই হোক, আহ, যেটা বলছিলাম, এই প্রেডিকশন করা মুশকিল, তারপরেও শক্তিমত্তার কিছুটা অ্যানালাইসিস তো থাকেই। যেমন ফ্রান্স আর স্পেনের খেলাতেই ফ্রান্স যেভাবে ফ্লুইড ফুটবল খেলছে এবং তাদের ফরওয়ার্ড লাইনটা যেরকম দানবীয় ফর্মে আছে, তারা মানে গোল করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্পেনের ফরওয়ার্ড লাইন আপ তারা যথেষ্ট সুযোগ মিস করতে দেখা যায়, কিন্তু তারপরও তারাও তো গোল করছে, তাদের গোল সংখ্যা কম, যেটা স্বাভাবিক। স্পেনকে এর আগে একবারই মজার কথা লাগে, স্পেন কিন্তু জাস্ট সেকেন্ড টাইম তারা সেমিফাইনালে খেলছে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এর আগে তারা একবারই সেমিফাইনাল খেলেছিল এবং সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল 2010 সালে। এর আগে 1950-তে তারা ফোর্থ হয়েছিল, তবে সেবার সেমিফাইনাল ছিল না, সেবার ফর্মেটটাই ছিল 4টা টিম নিয়ে রাউন্ড রবিন লিগের মাধ্যমে ফাইনাল, সেবার আলাদা কোনো ফাইনাল সেমিফাইনাল ছিল না। সেটার কথা বাদ দিলে স্পেনের এবারই সেকেন্ড টাইম, এবং এর আগে তারা যেবার এরকম ফেভারিট হয়ে ওয়ার্ল্ড কাপে এসেছিল, সেবারই তারা প্রথমবার সেমিফাইনাল খেলেছিল এবং সেবারই তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও তারা সেই ওয়ার্ল্ড কাপ ফেভারিট হিসেবে এসেছে, অলরেডি তারা সেমিফাইনালে উঠেছে, এবং সেবারও তারা মানে অনেক কম গোল করেছিল, মাত্র 8টা গোল করে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। বোরিং ফুটবল খেলে অবশ্যই। আর সেমিফাইনালে এবারে 4টা টিমের মধ্যে সবচেয়ে কম গোল করা টিম স্পেন। তবে ফ্রান্সের চেয়ে স্পেনকে এক জায়গায় এগিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফ্রান্সের 4জন মিলেই টোটাল গোলটা করেছেন। এমবাপে 8টা, দেমবেলে 5টা, বারকোলা 2টো এবং দেসিরে দুয়ে 1টা। এবং সেখানে অলিসে তাদের পিছন থেকেই, তিনি নিজে গোল করতে পারেননি, তিনি 5টা অ্যাসিস্ট করেছেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অলিসে আপ টু রাউন্ড অফ 16 ম্যাচে দেখেছিলাম সে প্রচুর শট নিচ্ছিল, আর আমার মনে হয় তারও মনে হচ্ছিল যে গোল স্কোরিং চার্টে তার নিজের নাম সে দেখতে চাচ্ছিল, কিন্তু সেটা কাজ হচ্ছিল না। তো লাস্ট 2টো ম্যাচে, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখলাম সে যথেষ্ট সংযত এবং সে তার আসল কাজেই ফিরে এসেছে। সে প্লে মেকিং সিচুয়েশনেই নিজেকে ফার্ম রাখছে, এটা ফ্রান্সকে সাহায্য করবে বলতে হবে। তবে ফ্রান্সের মিডফিল্ড থেকে কোনো গোল আসেনি, ডিফেন্ডার থেকে তো সেটা বলে বোনাস হতো। যাই হোক, মিডফিল্ড থেকে গোল আসেনি, তারা ফরওয়ার্ড লাইন থেকেই গোলগুলো আসছে। স্পেনের ওই দিক থেকে স্পেনের গোল সংখ্যা কম, সম্ভবত 11টা গোল তারা দিয়েছে, কিন্তু তাদের 6জন গোল স্কোরার আছে, এবং ফরওয়ার্ড লাইনে ওয়ারজাবাল এবং লামিন ইয়ামাল ছাড়া এর বাইরে সব গোলই তাদের মিডফিল্ড থেকে এসেছে। মেরিনোর কাছ থেকে এসেছে 2টো, ফেবিয়ান রুইজ, অ্যালেক্স বায়েনা, পেড্রো পরো উইং ব্যাক, তিনিও গোল করেছেন। আমি ভুল করে না থাকলে, না সরি, রড্রি পেড্রি এরা এখনো গোল করেনি। যাই হোক, এটা স্পেনের একটা অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে স্পেনের মিডফিল্ড। ফ্রান্সের যে ফরওয়ার্ড লাইন যারা দুর্ধর্ষ ফর্মে আছে, ডিফেন্স থেকে তাদের কাছে বলটা যে আসবে অলিসের মাধ্যমে এমবাপ্পেদের কাছে, সেই ব্রিজিংটা আছে। মানুকোনে এবং রাবিও যথেষ্ট ভালোই খেলেছেন, তবে স্পেনের মিডফিল্ডটা অনেক বেটার পারফর্ম করেছে আমার মনে হয়। রড্রি পেড্রি
ফেবিয়ান রুই, তিনি সম্ভবত ইয়েতে সেমিফাইনালে হয়তো স্টার্ট করবেন। রডরি, পেড্রি, গাভি একে এখনো দেলা ফুয়েন্তে এখনো ইউজ করেননি, গাভিও সেখানে থাকবে। যাই হোক, মিডফিল্ড ব্যাটেলে এই ম্যাচটা যদি ইম্প্যাক্ট রাখে সেখানে কিন্তু স্পেন এগিয়ে যাবে, কিন্তু ফরওয়ার্ড লাইনে ওরা যেভাবে স্পেস ক্রিয়েট করছে, স্পেস না পেলেও তারা গোল বের করে নিচ্ছে এমবাপে এবং দেমবেলেরা। সেক্ষেত্রে ফরওয়ার্ড লাইনের গোল স্কোরিং স্প্রিয়ের দিক থেকে ফ্রান্সকে এগিয়ে রাখতেই হবে। যাই হোক, লাস্ট দুটো কম্পিটিটিভ ম্যাচে স্পেনের এজ আছে। ইউরো 2024 সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে 2-1 গোলে হারিয়েছিল, আর ন্যাশনস লিগের সেমিফাইনালেও স্পেন ফ্রান্সকে, সেটা ছিল 5-4 গোলের একটা হাই স্কোরিং একটা ব্লকবাস্টার ম্যাচ। অনেকেই হয়তো মনে করতে এখন হয়তো মনে পড়বে এটা শোনার পরে, অসাধারণ একটা 5-1 গোলে এগিয়েছিল স্পেন, এবং সেখান থেকে ফ্রান্স হঠাৎ ঘুরে দাঁড়িয়ে 5-4 পর্যন্ত গিয়েছিল, এবং অলমোস্ট ইনজুরি টাইমে একটা ইকুয়ালাইজার হয়ে গিয়েছিল। ব্যাড লাকের কারণে সেটা গোলে রূপান্তর করতে পারেনি তারা। তো যাই হোক, যখন ওয়ার্ল্ড কাপে চলে আসে, এই ওয়ার্ল্ড কাপে ওই লাস্ট দুটো ম্যাচের চেয়ে ওয়ার্ল্ড কাপে ডিফারেন্স হচ্ছে, ওয়ার্ল্ড কাপে তাদের আছে একজন এমবাপে, হু ইজ লুকস লাইক এ অ্যাভেঞ্জার্স ফার্স্ট মুভিতে টনি স্টার্ক আয়রন ম্যান যখন বলেছিল উই হ্যাভ এ হাল্ক, তো ফ্রান্স এরকম বলতে পারে উই হ্যাভ এ হাল্ক ইন দ্য ফর্ম অফ এমবাপে। সেই ওয়ার্ল্ড কাপের একটা দানব। আর অলিসে, সেখানে অলিসে যেটা ওই আগের টিম থেকে 1 বছর আগের ন্যাশনস লিগের সেমিফাইনাল থেকে এই ফ্রান্সের ডিফারেন্সটা হচ্ছে মাইকেল অলিসে এইবার ক্লাব ফুটবলে যে অসাধারণ একটা খেলা খেলেছেন, এবং ব্যালন ডিওরের একটা মানে ভালো তার চান্স আছে উইথ এমবাপে এবং দেমবেলে। আমার একটা এপিসোড আছে, এপিসোডে আপনারা এই বিষয়ে আরো দেখতে পারবেন। যেটা বলছিলাম, ফ্রান্স এবং স্পেনের শক্তির দিক থেকে দুটোই সমান, দেখা যাক ব্লকবাস্টার একটা ম্যাচই হবে। আর সেকেন্ড সেমিফাইনাল, সেটা নিয়ে আসলে কথা বলার অনেক বেশি প্রসঙ্গ। আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সবসময় বিশ্বকাপে কার্ড ক্লাসিক উপহার দিয়েছে। এর মধ্যে প্রথমটা 86, যারা দেখেছেন ভোলার মতো কোনো কারণ নেই, আর যারা দেখেননি তারা নিশ্চয়ই যেটা পড়েছেন সেটাও সারা জীবন মনে থাকবে। এটা এই ওই ম্যাচটাতে ডিয়েগো ম্যারাডোনা বিকেইম ডিয়েগো ম্যারাডোনা। সেই ম্যাচে তিনি 5 মিনিটের ব্যবধানে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল গোল এবং বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দর্শনীয় গোল, এই দুটো গোলই দিয়েছিলেন 4-5 মিনিটের ব্যবধানে। এবং সেই ম্যাচটা কিন্তু ম্যাচের আগেই ফকল্যান্ড ওয়ার এই ধরনের বিষয় নিয়ে, জিওপলিটিক্স সংক্রান্ত বিষয়ে একটু সরগরমই ছিল, এবং ম্যারাডোনা মেড ইট কার্ড ক্লাসিক। এরপরে 1998-এর রাউন্ড অফ 16-এ আবার তার দেখা হলো, সেখানে একটা অসাধারণ একটা ম্যাচে টাই ব্রেকারে আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতে নেয়। মাইকেল ওয়েনের সেখানে একটা এই ম্যারাডোনার মতোই একটা গোল ছিল, সেটাও বিশ্বকাপের সেরা গোলের লিস্টে থাকবে। এবং এর পরের ওয়ার্ল্ড কাপে 2002 সালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড একই গ্রুপে পড়েছিল, এবং সেখানে ইংল্যান্ড আর্জেন্টিনার সাথে ম্যাচটা জিতেছিল। 98 বিশ্বকাপের যে রাউন্ড অফ 16-এর ম্যাচ, সেখানে আরেকটা ইয়ে হয়েছিল, সেখানে ডিয়েগো সিমিওনে ডেভিড বেকহামকে লাল কার্ড দেখিয়েছিলেন বলতে ডেভিড বেকহাম ফাউল করেছিল, তবে ডিয়েগো সিমিওনে হয়তো একটু ওভার অ্যাক্টিং করেছিল এবং ডেভিড বেকহাম লাল কার্ড পেয়েছিলেন, তবে দ্যাট ওয়াজ ফেয়ার, দ্যাট ওয়াজ নাথিং আনফেয়ার। এবং সেটারই প্রতিশোধ ইংল্যান্ড নিয়েছিল 2002 বিশ্বকাপের গ্রুপ ম্যাচে 1-0 গোলে তারা হেরেছিল, গোল করেছিলেন ডেভিড বেকহাম পেনাল্টি থেকে। সেই ইংল্যান্ড
আবার সেই উত্তর আমেরিকাতেই, মেক্সিকো এবার কো-হোস্ট। এই খেলাটা মেক্সিকোতে হচ্ছে না, আমেরিকাতেই হচ্ছে, নাইলে অনেক স্মৃতি জাগত। বাট মজার বিষয় হচ্ছে লিওনেল মেসির ইংল্যান্ডের এগেনস্টে এটাই ফার্স্ট ম্যাচ, এবং তিনি সেটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন। আর্জেন্টিনা যেভাবে ধুকে ধুকে এগিয়েছে, আসলে আর্জেন্টিনাকে মানে আপনি কিছুই প্রেডিক্ট করতে পারবেন না। আপনার একদিকে আমার মনে হচ্ছে এত ধুকতে ধুকতে এসে বড় টিমের এগেনস্টে পড়ে হয়তো আর মানে খেই হারিয়ে ফেলবে। আবার উল্টাটাও মনে হয় যে ছোট টিমের সাথে ধুকতে ধুকতে বড় টিমের সাথে আসলে তারা তাদের নিজেদেরকে মেলে ধরতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন, ইটস আর্জেন্টিনা। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ধুকতে ধুকতেই এগিয়েছিল, যদি মনে করতে পারেন। অস্ট্রেলিয়ার সাথে তারা 2-1 ম্যাচে এসেছে, জিতেছিল, এবং শেষের দিকে তাদের বেশ স্ট্রাগল করে উইনটা রাখতে পেরেছিল তারা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সাথে সেটা তো একটা যুদ্ধংদেহী একটা ম্যাচ ছিল, এবং শেষ পর্যন্ত টাই ব্রেকারে ম্যাচটা নিষ্পত্তি হয়। হঠাৎ করে সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনা দুর্দর্শ হয়ে ওঠে এবং ডমিনেট করে জিতে, এবং ফাইনালে ফ্রান্সের সাথে সেটা তো বিশ্বকাপের একটা সেরা ম্যাচ। আর্জেন্টিনা এখন ওইদিকে ইংল্যান্ডও বেশ মানে তারাও বেশ স্ট্রাগল করেছে, বাট আর্জেন্টিনার চেয়ে কমফোর্টেবলি জিতেছে, এটা বলতেই হয়। আর হঠাৎ থেকে জুড বেলিংহাম, মানে হ্যারি কেইন এবং জুড বেলিংহাম দুজন এখন ইংল্যান্ডের যারা গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন, এটা ইংল্যান্ডের একটা বড় প্লাস পয়েন্ট। তবে এটা একটা মাইনাস পয়েন্টও, যেখানে আর্জেন্টিনা এবার সবচেয়ে বেশি 17 গোল করেছে, এবং তাদের প্রথম দিকে মেসি গোল করছিলেন, বলা হচ্ছিল মেসি ছাড়া আর কি কেউ গোল পাবে না। সেখানে কিন্তু অলরেডি এই 4টা টিমের মধ্যে সবচেয়ে বেশি স্কোরার এখন আর্জেন্টিনার, 8জন স্কোরার, 8জন অলরেডি তাদের গোল দিয়েছে। সেখানে ইংল্যান্ডের কিন্তু মাত্র 3জন গোল দিয়েছে। 13টা গোলের মধ্যে 12টাই হ্যারি কেইন এবং জুড বেলিংহাম, 6টা করে, আর একটা গোল দিয়েছেন মার্কাস রাশফোর্ড। তো এখানে একটা ইংল্যান্ডের একটা শঙ্কার বিষয় থাকতে পারে যে তাদের আরো গোল স্কোরার বেশি থাকলে সেটা ফলস নাইন হিসাবে কোনো স্ট্র্যাটেজি নিতে গেলে সেটা হয়তো সাহায্য করতো। যাই মিডফিল্ড ব্যাটেলে ডেফিনেটলি আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ, ম্যাকালিস্টার, ডিপল, তারা লাস্ট কয়েকটা ম্যাচ আসলে মিডফিল্ড থেকে খুব বেশি চান্সেস জেনারেট করতে পারেনি। এটা আর্জেন্টিনাকে ভাবানোর কথা, যেখানে ইংল্যান্ডের মিডফিল্ড অসাধারণ। অ্যান্থনি গর্ডন, এলিয়ট এন্ডারসন, ডেকলান রাইস, এবং সেই সাথে সামনে জুড বেলিংহাম এবং সাকা, আর হ্যারি কেইন তো আছেনই। মানে তাদের ফরওয়ার্ড এবং মিডফিল্ড চমৎকার ওভারল্যাপিং তারা করছে, এবং যারা আমার মনে হয় এখানে কিছু ট্যাকটিক্যাল ব্যাটল ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারে। স্কালোনির ইংল্যান্ডের মিডফিল্ডকে ফেস করতে হলে আমার মনে হয় হি হ্যাজ টু ব্রিং আপ সামথিং স্পেশাল। আর মিডফিল্ড ব্যাটেলে ইংল্যান্ড অনেক এগিয়ে থাকবে, এখানে কোনো সন্দেহ নেই। আর ফরওয়ার্ড লাইনে আর্জেন্টিনার মেসির কিছু অসাধারণ মুহূর্ত হয়তো ক্রিয়েট করা লাগতে পারে। তবে আমার মনে হয় ইংল্যান্ড আর ফ্রান্সের, ইংল্যান্ড আর আর্জেন্টিনার এই ম্যাচে সাবস্টিটিউটরা ম্যাচের পার্থক্য করে দিতে পারে। যাই হোক, আপনাদের প্রেডিকশনটা আমাকে জানাতে পারেন। আমার প্রেডিকশন হচ্ছে স্পেন এবং ইংল্যান্ড। আমি আগের এপিসোডে বলেছিলাম, এখনো স্টিক আছি। আমার মনে হয় ফ্রান্সকে আটকানোর মতো টিম একমাত্র স্পেনই, এবং সেটা তারা সাকসেসফুল হবে। আর ফ্রান্সের আর একটা বিষয় যেটা, তাদের আসলে অ্যান্টিবডি গ্রো করেনি, তারা এখন পর্যন্ত কোনো স্ট্রাগল ফেস করেনি, এবং স্পেনের সাথে সেটা তারা ফেস করলে কিভাবে রেসপন্স করে সেটাই দেখার বিষয়। তাদেরকে শুরুতে যদি তাদের গোল দেওয়া যায়, তারপরে তারা রেসপন্সটা কিভাবে করে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, দেখা যাক। দর্শক, আমি কিছু আমার কনসার্নের
কথা বলতে পারি, কনসার্টের কথাটা পরে বলি। বিশ্বকাপের এই বিশ্বকাপটা আসলে মনে না রাখার মতো অনেক ঘটনাই ঘটেছে, তবে সেমিফাইনালে কিছু স্টোরিজ, ফুটবল ইজ দ্য গ্রেটেস্ট ক্রিয়েটার অফ স্টোরিজ। অসাধারণ কিছু স্টোরিজ ক্রিয়েট করতে পারে ফুটবল, এরকম কিছু হলে হয়তো আমরা সেই স্টোরির কারণে এই ওয়ার্ল্ড কাপটাকেই মনে রাখবো, নেগেটিভগুলো বাদ দিয়ে। সেরকম একটা স্টোরিজ যেটা যেটা করেছিলেন ডিয়াগো ম্যারাডোনা, সেটা যদি লিওনেল মেসি ইংল্যান্ডের সাথে সেরকম কিছু করেন, হয়তো একটা বাইসাইকেল কিকে গোল দিয়ে দিলেন, বা একটা ওই রকম গোল অফ দ্য সেঞ্চুরির মতো কিছু একটা। সেই স্পিড যদিও, গোল অফ দ্য সেঞ্চুরি যেভাবে ম্যারাডোনা কাটিয়েছিলেন, সেটা মেসির পক্ষে এই বয়সে হয়তো করা একটু মুশকিল হবে। বাট যাই হোক, ফুটবল ক্যান ক্রিয়েট স্টোরিজ, সেটা আবারও বললাম। আর ফ্রান্স এবং স্পেনের ম্যাচে 1998 সালে ফ্রান্স যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল, তখন সেমিফাইনালে ফ্রান্সের ক্রোয়েশিয়ার এগেনস্টে তারা 1-0 গোলে পিছিয়ে থাকার পরে 2 গোল করে তারা এগিয়ে যায়, এবং ফ্রান্সের হয়ে সেই দিন গোল দুটো করেছিলেন লিলিয়ান থুরাম, তাদের ডিফেন্ডার। এবং ইন্টারন্যাশনাল ফুটবলে লিলিয়ান থুরামের সেই দুটো গোলই দুটো গোলই করেছিল এবং বিশ্বকাপের সেমিফাইনালে। এবার এখন পর্যন্ত ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে তারা 4জনকে ইউজ করেছে, 2জনকে এখনো ইউজ করেনি। তাদের 2জনের একজনের নাম মার্কাস থুরাম, তিনি হচ্ছেন লিলিয়ান থুরামের ছেলে। সেই মার্কাস থুরাম সেখানে গোল করে নায়ক হয়ে যান কিনা, সেটাও একটা কিন্তু বলার মতো একটা স্টোরি হয়ে যেতে পারে। আর অল দোজ নেগেটিভ অ্যাড ওয়ান মোর, যেটা আমি ভয় পাচ্ছি, সেটা হচ্ছে লামিন ইয়ামালকে তো আপনারা চিনেন। সে, তাকে সবাই বলেন মেসির উত্তরসূরি, আমি তাকে মেসির উত্তরসূরি বলি না, সে হচ্ছে ম্যারাডোনার উত্তরসূরি। সে যা মনে হয় সেটা করে, এবং একটা জিনিস নিশ্চিত, স্পেন যদি ওয়ার্ল্ড কাপ জেতে, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়, লামিন ইয়ামাল সে প্যালেস্টাইনের ফ্ল্যাগ গায়ে জড়ায় একটা ভিক্টরি ল্যাপ দিবেই দিবে, এটা নিশ্চিত থাকেন। এবং এটা আমার মনে হয় ফিফাও জানে, ইনফান্তিনোও জানে, ট্রাম্পও জানে। তো সেটা তারা হতে দিবে কিনা, এবং হতে না দেওয়ার কারণে কি ঘটনা ঘটতে পারে, স্পেনকে সেমিফাইনালে হারানোর মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, বা স্পেন যদি জিতেও লামিন ইয়ামালকে লাল কার্ড দেখে কোনোভাবে সাসপেনশনের ইয়েতে রাখতে পারে, বা এনিথিং হ্যাপেন। মানে আমি আসলে এটা, আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত, সত্যি কথা যেটা, এরকম কিছু যেন না হয়, সেটাই প্রত্যাশা। দর্শক, আপনাদের প্রেডিকশন থাকলে, বা এই লামিন ইয়ামালের বিষয়ে যেটা বললাম সেই বিষয়ে আপনাদের কিছু কোনো ফিডব্যাক থাকলে আমাকে বলতে পারেন, আপনাদের কোনো মতামত আমাকে জানাতে পারেন, আপনাদের প্রেডিকশন আমাকে জানাতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর ফুটবল এনজয় করবেন। এরকম বিশ্বকাপ 4 বছরে একবার আসে, সেই 4 বছরের জন্য আমরা হানাহানি মারামারিতে যেন না যাই, আমরা ফুটবলকে একটা খেলা হিসাবে এনজয় করি, এটাই সবার কাছে প্রত্যাশা। থ্যাংক ইউ।